ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আইটিআই ট্রেড নিয়ে যারা পড়াশোনা করছো, স্পেশালি ফিটার, টার্নার, মেশিনিস্ট, তাদের কথা বলছি। তাদের জন্য একটা বলতে পারো খুব ভালো অপরচুনিটি সামনে আসছে, কারণ তোমাদের অনেক ভ্যাকেন্সি বর্তমানে বার হচ্ছে। তা আমি যে কথাগুলো এখন বলবো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? ভিডিওটা খুব বেশি বড় করব না। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে 1000 কোশ্চেনের একটা পিডিএফ আমি রেডি করছি। তো শুধুমাত্র ডাব্লিউবিপিডিসিএলের জন্য স্পেশালি কয়েকটা চ্যাপ্টারের একটা পিডিএফ তৈরি করে আমি তোমাদেরকে দিয়েছিলাম। স্পেশালি কয়েকটা চ্যাপ্টার, মানে যেমন সেফটি, মেনটেনেন্স, লিমিট, ফিট টলারেন্স, পাওয়ার ট্রান্সমিশন, মেটাল, হিট ট্রিটমেন্ট, এই কটা চ্যাপ্টার। তো এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এমন একটা পিডিএফ আমি তৈরি করছি, বলতে পারো একটা বইয়ের মতনই। এখানে এই জিনিসটা যদি তুমি পড়ো, মানে তোমার আর নিমির বই পড়তে লাগবে না। এটা আমি 100% কনফার্মভাবে তোমাদেরকে জানাচ্ছি। পিডিএফটা মাত্র তৈরি হচ্ছে, একটু টাইম লাগবে আমার তৈরি করতে, কারণ সবগুলো জিনিস জিস্ট করে এটা করা। ভারতবর্ষে যত পরীক্ষা এখন অবধি হয়েছে আইটিআই রিলেটেড, আইটিআই ফিটার বলো, মেশিনিস্ট বলো, টার্নার বলো, সমস্ত কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না। আইটিআই ফিটার ট্রেডের, আইটিআই ফিটার, টার্নার, মেশিনিস্ট, ঠিক আছে? স্পেশালি ফিটার, কারণ মেশিনিস্ট আর টার্নার ট্রেডে কিছু কিছু জিনিস অ্যাড থাকে আরও। স্পেশালি ফিটার ট্রেডের এর বাইরে থেকে কোনো কোশ্চেনই হতে পারে না তুমি যদি এই জিনিসগুলো ভালো করে পড়ো। আমি বলেছিলাম 1000, এটা সম্ভবত 3,000 থেকে 3,500 গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? এত সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা করা, এত যত্ন নিয়ে জিনিসটা করা, যে একটা ছেলে বা একটা মেয়ে এই জিনিসটা যদি ভালো মতো পড়ে, এর বাইরে আর কিছু হয়ই না, মানে এর বাইরে কোনো কিছু হয় না। তোমরা অনেকেই আছো যে কোর্স কিনতে যাও, 2,000 টাকা, 3,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা। 1,500 টাকা, 2,000 টাকার নিচে আইটিআই রিলেটেড আমি আর কোনো কোর্স দেখিনি। সর্বনিম্ন 1,000, ঠিক আছে? তোমরা বলবে আমার কোর্সের আর দরকার নেই। দেবনাথ স্যারের যদি এই পিডিএফটা আমার কাছে থাকে, আমার আর কোনো কোর্সেরই দরকার নেই। আমার আর নিমির বইও পড়তে হবে না, এর বাইরে কিছু হয়ই না, ঠিক আছে? একটা কথা বলবো যে ওটা তো খালি ট্রেলার ছিল, পুরো পিকচারটা তো এখন তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে আমি প্রথম থেকে বলে আসছি, যখন থেকে চ্যানেলটা তৈরি করেছিলাম, বাঙালি ছেলেমেয়েরা আমি চাই যে তারা এগিয়ে যাক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো আইটিআই রিলেটেড এক্সাম তারা ক্র্যাক করুক। তোমরা সবাই যুক্ত হও চ্যানেলটার সাথে। আমি বলছি, এমন কোনো ছেলে মেয়ে থাকবে না, যদি আমার কথা শুনে চলে, এমন কোনো ছেলে মেয়ে থাকবে না যে তার চাকরি হবে না। একদম শুরু থেকে, মানে যারা মাত্র আইটিআই কমপ্লিট করেছো, আর যারা 2-3 বছর ধরে খাটছো বা 1-2 বছর ধরে খাটছো, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিচ্ছু পড়তে লাগবে না, তোমরা শুধু এইটাকে ভালো মতো পড়ো। এখানে শুধু তুমি অনলাইনার পাবে, আর গুছিয়ে লেখা, একদম গুছিয়ে গুছিয়ে লেখা। দেখো, এমসিকিউ পড়ে কেউ চাকরি পায় না, এটা একদম মানে একদম 100% কনফার্ম। হ্যাঁ, তুক্কা কিছু কিছু ছেলে মেয়ের লেগে যায়, ঠিক আছে? সেই সংখ্যাটা খুবই কম, 1%ও না, ঠিক আছে? তুক্কা লেগে যায়, হয়ে যায়, কিন্তু 1%-এরও কম। সুতরাং সেইভাবে আমি পিডিএফটা তৈরি করেছি যাতে অনলাইনার পড়ে বুঝে প্রত্যেকটা টপিক থেকে সুন্দরভাবে গুছিয়ে টাইপ করে করে জিনিসটা তৈরি করা, একদম সুন্দর করে গুছিয়ে টাইপ করে করে, নিমির বই ধরে ধরে টাইপ করে করে জিনিসগুলো তৈরি করা। এর জন্য জিনিসটা তৈরি করতে সময় লাগছে। আমি যে পিডিএফটা দিয়েছিলাম তোমাদেরকে, সেটা তো জাস্ট ট্রেলার ছিল, ট্রেলার একটা, ঠিক আছে? পুরো পিকচার তো তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে হ্যাকসো। এবার তোমরা দেখো, এই ভিডিওটা তুমি যদি শেষ অবধি দেখো, হ্যাকসো থেকে তোমার আর কোনো ডাউটই থাকবে না, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই একটা ভিডিওতে। এবার তুমি বুঝতে পারবে যে
শুধু একটা টপিক স্যার বা দাদা 100টা পড়াচ্ছে, যেখানে এর বাইরে আর কিছু হয় না, তাহলে প্রত্যেকটা টপিক কীরকমভাবে আলোচনা করা আছে পিডিএফটা, ঠিক আছে? দেখো, আর যে টপিকটা শুরু করব ওই টপিকগুলো তুমি পরপর পাবে। ধরো ফাইল, এই পিডিএফটার কথা বলছি, এই ফাইল একটা ফাইল হচ্ছে একটা টপিক। এবার ফাইলের সব কটা ফাইল সম্বন্ধে ডিটেলসে যেগুলো কোশ্চেন আসে ডিটেলসে পুরোটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে, পয়েন্ট করে করে, ঠিক আছে? তো দেখো, আমি হ্যাকসো সম্বন্ধে একটু তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো, এই যে 195 থেকে দেখছো হ্যাকসো ব্লেড ম্যাটেরিয়াল, ঠিক আছে? হ্যাকসো ব্লেড কী দিয়ে তৈরি হয়? দেখো, হ্যাকসো ব্লেড ম্যাটেরিয়াল, হ্যাকসো ব্লেড কী দিয়ে তৈরি হয়? হ্যাকসো ব্লেডস আর জেনারেলি মেড অফ হাই স্পিড স্টিল, মানে এইচএসএস দিয়ে তৈরি হয় হ্যাকসো ব্লেড, অর হাই কার্বন স্টিল, অথবা এইচসিএস দিয়ে তৈরি হয়। তাই হ্যাকসো ব্লেড কী দিয়ে তৈরি হয় তোমরা জানতে পারলে। আচ্ছা, নেক্সট টপিক দেখো, ফ্রেম টাইপ। হ্যাকসো ব্লেডের যে ফ্রেমটা হয় সেটা ধরনের হয়? দেখো, দেখো, দ্য টু টাইপ অফ হ্যাকসো ফ্রেম, দু ধরনের হ্যাকসো ফ্রেম হয়, একটা ফিক্স ফ্রেম আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম। ফিক্স ফ্রেম মানে হচ্ছে টেক্স অনলি ওয়ান সাইজ অফ ব্লেড, মানে যেটা ফিক্স ফ্রেম হবে হ্যাকসো ব্লেডের, সেটা শুধুমাত্র এক ধরনেরই ব্লেড নিতে পারে, ঠিক আছে? আর যেটা অ্যাডজাস্টেবল ফ্রেম হবে সেটা অ্যাকোমোডেট ডিফারেন্ট ব্লেড লেন্থ, সেটা বিভিন্ন লেন্থের ব্লেড সে নিতে পারবে, ঠিক আছে? তাহলে হ্যাকসোর ব্লেড ম্যাটেরিয়াল সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেল, ফ্রেম টাইপ সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেল। আচ্ছা, ব্লেড স্পেসিফিকেশন, ব্লেডটাকে আমরা কিভাবে স্পেসিফাইড করি? হ্যাকসো ব্লেড আর স্পেসিফাইড বাই ইস লেন্থ, পিচ, ম্যাটেরিয়াল। প্রত্যেকটা পয়েন্টে কোশ্চেন, এই যে 3টে পয়েন্ট পড়ালাম, যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে, নতুনরা হয়তো বুঝতে পারবে না, যারা পরীক্ষা দিয়েছো বুঝতে পারবে। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন এসছে পরীক্ষায়, ঠিক আছে? দেখো, এ হ্যাকসো ব্লেড ইজ স্পেসিফাইড বাই ইটস লেন্থ, পিচ, ম্যাটেরিয়াল। তাহলে হ্যাকসো ব্লেডকে স্পেসিফাইড করা হয় কীভাবে? লেন্থ দিয়ে, পিচ দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, মেজারিং লেন্থ, হ্যাকসো ব্লেডটা কীভাবে মেজার করা হয়? দ্য লেন্থ অফ হ্যাকসো ব্লেড ইজ মেজার্ড, হ্যাকসো ব্লেডের লেন্থটাকে মেজার করা হয় ফ্রম দ্য সেন্টার অফ ওয়ান পিন হোল টু দ্য সেন্টার অফ আনাদার পিন হোল। মানে পিন হোল মানে ধরো এটা একটা হ্যাকসো ব্লেড, আমি ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের, এই একটা হ্যাকসো ব্লেড, ঠিক আছে? এটাকে বলে পিন হোল, এ একটা পিন হোল, এ একটা পিন হোল। এর সেন্টার পয়েন্ট থেকে এর সেন্টার পয়েন্টের যে ডিস্টেন্স, এটা হচ্ছে মেজারিং লেন্থ হয় হ্যাকসো ব্লেডের। বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, স্ট্যান্ডার্ড লেন্থ, হ্যাকসো ব্লেডের স্ট্যান্ডার্ড লেন্থ কী হয়? দ্য মোস্ট কমন লেন্থ ইউজ ইন ওয়ার্কশপে যে সমস্ত হ্যাকসো ব্লেডগুলো ইউজ করা হয় তার যে লেন্থ হবে সেটা 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটারের মধ্যে হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, টিথ সেটিং অ্যান্ড পিচ। কার টিথ সেটিং অ্যান্ড পিচ? হ্যাকসো ব্লেডের টিথ সেটিং আর পিচ। দেখো, দ্য পিচ ডেফিনেশন, দ্য পিচ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট টিথ। পিচটা হ্যাকসো ব্লেডের পিচ কাকে বলে? এটা হচ্ছে হ্যাকসো ব্লেড, আমি বড় করে দেখাচ্ছি, ধরো এই 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 এই, ঠিক আছে? দুটো টিটের মাঝখানে যে ডিস্টেন্সটা, এখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটাকে বলা হয় হ্যাকসো ব্লেডের পিচ। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট দেখি, চলো, ব্লেড ক্লাসিফিকেশন। হ্যাকসো ব্লেডের ক্লাসিফিকেশন দেখো, হ্যাকসো ব্লেড ক ধরনের হয়? 3 ধরনের হয়, একটা হচ্ছে কোর্স পিচ, একটা মিডিয়াম পিচ, একটা ফাইন পিচ। কোর্স পিচ কত মিলিমিটারে হয়? 1.8 মিলিমিটার। মিডিয়াম দেখো 1.4 থেকে 1 মিলিমিটার। আর ফাইন পিচ যেটা, সেটা 0.8 মিলিমিটার হয়। এবার কোর্স পিচ আমরা কোথায় ইউজ করি? কোর্স পিচের হ্যাকসো ব্লেড আমরা কোথায় ইউজ করি? ইউজ ফর সফট মেটেরিয়াল। সফট মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কোর্স পিচের ব্লেড ইউজ করি, লাইক কপার, অ্যালুমিনিয়াম। মিডিয়াম পিচের ব্লেড আমরা কোথায় ইউজ করি? জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে আমরা মিডিয়াম পিচের ব্লেড ইউজ করি।
ফাইন পিচ আমরা কোথায় ইউজ করি? থিন টিউব আর হার্ড মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা ইউজ করি। এইটা আসে, খুব আসে। হার্ড মেটালের ক্ষেত্রে আমরা কোন পিচ ইউজ করি? অনেকেই হার্ড দেখে কোর্সটা লাগিয়ে দেয়। হার্ড মেটালের জন্য কিন্তু আমরা ফাইন পিচ ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এইটাও আসে জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে আমরা কোন পিচ ইউজ করি? মিডিয়াম পিচ ইউজ করি। মানে প্রত্যেকটা পদে পদে কোশ্চেন। তোমরা ভাবতে পারবে না যে এই পিডিএফটা আমি কিভাবে তৈরি করেছি, আর মানে অসম্ভব, মানে এর বাইরে কিছু হয় না। আমি যে থাম্বনেল লিখেছি আইটিআই ছেলেমেয়েদের জন্য ব্রহ্মাস্ত্র, একদম সঠিক, ঠিক আছে? আচ্ছা চলো দেখি নেক্সট। টিট সেটিং যে করা হয় সেটার কারণ কি? আচ্ছা দেখো, ব্লেড আর সেট বেন্ডস সাইড টু সাইড, ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য ব্লেড ফ্রম বেন্ডিং or jamming in the card by making the saw curve wider than the blade thickness। বলতে চাইছে টিথ সেটিংয়ের পারপাসটা কি? টিথ সেটিংটা আমরা কেন করি? একটা টিথ মানে এইভাবে টিথগুলো যায়, তো এইভাবে সেটিংটা কেন করা হয়? এইভাবে না করে তো অন্যভাবেও করা যেতে পারে, তো এইভাবে কেন করা হয়েছে? ব্লেড আর সেট সাইড টু সাইড টু প্রিভেন্ট দ্য ব্লেড ফর বেন্ডিং, যাতে হ্যাকসো ব্লেডটা বেন্ড না হয়ে যায়, অর জ্যামিং, যাতে জাম না হয়ে যায়। কিভাবে জাম হবে? মেটাল কাটার সময় মেটালের যে বুরগুলো আছে, মানে যেগুলো গুঁড়ো বলি আমরা বাংলায়, যেগুলোকে ইংলিশে বলা হয় বুর, এই বুরগুলো BURR, এই বুরগুলো যাতে ওই পিচের মধ্যে ঢুকে গিয়ে, দাঁতের মধ্যে ঢুকে গিয়ে জাম না হয়ে যায় কাটার সময়, এর জন্য আমরা টিট সেটিংটা করা হয়ে থাকে। এই কোশ্চেন বহুবার এসছে, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট দেখা যাক। স্টিগার্ড সেট সম্বন্ধে আমরা পড়বো। দু ধরনের সেট হয়, ঠিক আছে? একটা হচ্ছে স্টিগার্ড সেট, একটা হচ্ছে ওয়েব সেট। আচ্ছা দেখো, টিথ আর বেন্ড অল্টারনেটিং টু লেফট অ্যান্ড রাইট, ইউজ ফর কোর্স পিচ ব্লেডের ক্ষেত্রে, ঠিক আছে? লেফট আর রাইটে এটা বেন্ড করা থাকে। কার ক্ষেত্রে? স্টিগার্ড সেটের ক্ষেত্রে, ঠিক আছে? স্টিগার্ড সেটের ক্ষেত্রে লেফট আর রাইটে বেন্ড করা থাকে। আর ওয়েব সেটের ক্ষেত্রে দেখো দু ধরনের সেট হয় বলেছি আমি। ওয়েব সেটের ক্ষেত্রে টিট আর অ্যারেঞ্জ ইন ওয়েভ লাইক এ প্যাটার্ন, ইউজ ফর 0.8 মিলিমিটার ব্লেড। তাহলে দেখো দু ধরনের, ছবিটা আমি এখানে অ্যাড করিনি, আচ্ছা আমি অ্যাড করে দেবো তোমাদের যখন পিডিএফটা পুরো অ্যাড হবে। স্টিকার সেটের ছবিটাও অ্যাড করে দেবো এই জায়গায়, ওয়েবসাইটের ছবিটাও আমি এখানে অ্যাড করে দেবো। দেখো দুটো যে সেট হয়, ঠিক আছে, একটা হচ্ছে স্টিগার সেট কোথায় ইউজ করা হয়? কোর্স পিচ ব্লেডের ক্ষেত্রে। ওই যে কোর্স, মিডিয়াম, ফাইন, কোর্স পিচ ব্লেডের ক্ষেত্রে স্টিগার সেটটা ইউজ করা হয়, ঠিক আছে? আর ওয়েব সেটটা কোথায় ইউজ করা হয়? ফাইন পিচ ব্লেডের ক্ষেত্রে 0.8 মিলিমিটার যেটা ফাইন পিচ ব্লেড হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়েব সেটটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট দেখো, ব্লেডের ডাইরেকশন, মানে এই যে পিচটা কাটা থাকে এরকম, এই ডাইরেকশনটা কীরকম হয়? দ্য টিথ অফ হ্যাকসো ব্লেড মাস্ট অলওয়েজ পয়েন্ট ফরওয়ার্ড অ্যাওয়ে ফ্রম দ্য হ্যান্ডেল, ঠিক আছে? মানে এই যে টিথের মুখটা সেটা ফরওয়ার্ড দিকে থাকবে, অ্যাওয়ে ফ্রম দ্য হ্যান্ডেলের দিকে থাকে না, ঠিক আছে? যেদিকে হ্যান্ডেল থাকে তার উল্টো দিকে টিথের মুখটা থাকে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে এই যে আমি বুঝিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্লেড, এই হ্যান্ডেল, ঠিক আছে? এই হ্যান্ডেল, এবার এখান দিয়ে এইরকম, এটা হচ্ছে ফ্রেমটা, আর পিচটা এখানে লাগানো থাকে এরকম, পিচ বলছি, ব্লেডটা এখানে এরকম লাগানো থাকে, এটা এখানে উইংনার দিয়ে আটকানো থাকে, তাই তো? এবার বলছে দ্য টিথ অফ হ্যাকসো ব্লেড মাস্ট অলওয়েজ পয়েন্ট ফরওয়ার্ড, এটা এই দিকে মুখ করা থাকে, ঠিক আছে? অ্যাওয়ে ফ্রম হ্যান্ডেল, এই হ্যান্ডেলের দিকে মুখ করা থাকবে না, এটা মুখ করা থাকে এই দিকে। ব্যাপারটা বুঝতে পারলে? ঠিক আছে, এখান থেকেও কোশ্চেন আসে, তার জন্য আমি এই পয়েন্টটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, কাটিং স্ট্রোক দেখো, এ হ্যাকসো কাট অনলি ফরওয়ার্ড ডিরেকশন, শুধুমাত্র এই দিকে কাটবে, ব্যাকওয়ার্ড ডিরেকশানে কিন্তু কাটবে না হ্যাকসো ব্লেড, ঠিক আছে? ওই যে আমরা যখন প্র্যাকটিক্যাল করি, হ্যাকসো সবসময় ফরওয়ার্ড, আমাদের স্যাররা বোঝায় সবসময় ফরওয়ার্ড ডাইরেকশানে কাটবে। ফরওয়ার্ড ডাইরেকশনে কাটার পর ওটা ব্লেডটাকে তুলে নিয়ে আবার বসিয়ে আবার ফরওয়ার্ড ডাইরেকশনে কাটো। তাই হ্যাকসো ব্লেড সবসময় ফরওয়ার্ড ডাইরেকশানে কাটে। নেক্সট দেখো,
প্রেশার অ্যাপ্লিকেশন মানে কি নেই, দেখো প্রেশারটা কোন দিকে দিতে হবে। প্রেশার শুড বি অ্যাপ্লাইড ডিউরিং ফরওয়ার্ড স্ট্রোক অ্যান্ড রিলিজ ডিউরিং রিটার্ন স্ট্রোক। প্রেশার সবসময় দিতে হবে ফরওয়ার্ড ডাইরেকশনে যখন ব্লেডটা কাটবে সেই সময়, আর রিলিজ করতে হবে রিটার্ন স্ট্রোকে। রিটার্ন যখন আমি ব্লেডটাকে রিটার্ন করব সেই রিটার্নের সময় প্রেশারটা রিলিজ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কাটিং স্পিড দেখো কি নেই, কি নেই পিডিএফটার মধ্যে, তোমরা দেখো খালি। কাটিং স্পিড, দ্য রেকমেন্ডেড স্পিড ফর ম্যানুয়াল হ্যাকশোয়িং। হ্যাকশো করার জন্য যে স্পিডটা রেকমেন্ডেড করা হয় সেটা হচ্ছে 40 থেকে 50টা স্ট্রোক হবে পার মিনিট। 1 মিনিটে তুমি 40 থেকে 50 বার কাটবে, এটা হচ্ছে এর রিকোয়ার্ড কাটিং স্পিড। আচ্ছা চলো নেক্সট দেখো কি আছে। রুল ফর পিচ সিলেকশন। পিচ সিলেকশনটা আমরা, পিচ সিলেকশন করার যে রুল সেটা কি, at least 2 or 3 teeth should always be contact with the material surface to prevent snagging, ঠিক আছে। যাতে স্ন্যাগিং না হয় এর জন্য 2 থেকে 3টে টিথ সবসময় মেটালের উপর টাচ করে থাকতে হবে। মানে ধরো একটা মেটাল আমি কাটছি, এর মধ্যে 2 অথবা 3টে টিথ অথবা 3খানা টিথ যেন সবসময় মেটালের উপর টাচ করে থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট দেখো, স্টার্টিং এ কাট, ঠিক আছে। কাটটা কীরকম হতে হবে স্টার্টিংয়ে, যখন আমরা হ্যাকশো ব্লেড দিয়ে কাটবো স্টার্টিং কাটটা কীরকম হতে হবে। স্টার্টিং কাটটা দেখো, হোয়েন স্টার্টিং এ নিউ কাট এ স্মল ভি শেপ নচ শুড বি মেড উইথ এ ফাইল টু গাইড দ্য ব্লেড। এগুলো কোথাও পাবে এরকমভাবে? কোথাও পাবে না। দেখো কি বলেছে, যখন আমরা একটা ব্লেড দিয়ে কাটবো প্রথমে একটা ফাইল দিয়ে ভি শেপে নচ করে নিতে হবে, তারপরে সেখানে 100 ব্লেড রেখে কাটতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট দেখো, কুল্যান্ট রিকোয়ার্ড। কী ধরনের কুল্যান্ট আমরা ইউজ করব? কুল্যান্ট শুড বি সলিউবেল অয়েল। সলিউবেল অয়েল ইউজ করতে হবে হ্যাকশোয়িং করার সময়। ইউজ টু রিডিউস ফ্রিকশান রিডিউস করার জন্য, অ্যান্ড হিট আর ফ্রিকশন রিডিউস করার জন্য। প্রিভেন্টিং দ্য ব্লেড ফ্রম লুজিং ইটস হার্ডনেস। ব্লেডটা যাতে তার হার্ডনেস না হারায় তার জন্য আমরা কুল্যান্টটা ইউজ করে থাকি। এবার দেখো নেক্সট দেখো, নিউ ব্লেড প্রিকশন। নতুন ব্লেডের কি কি প্রিকশন আমাদের নিতে হবে নতুন ব্লেড ইউজ করার সময়। ইফ এ ব্লেড ব্রেকস, যদি ব্লেডটা ভেঙে যায়, ডু নট স্টার্ট এ নিউ ব্লেড। নতুন ব্লেড দিয়ে শুরু করো না। ইন দ্য ওল্ড কাট স্টার্ট ফ্রম দ্য অপোজিট সাইড or a new position because the new blade is wider than the old one. যদি ব্লেডটা ভেঙে যায় তখন নতুন ব্লেড দিয়ে শুরু না করে আমরা সবসময় মানে পুরনো হ্যাকশো, যদি না ধার কমে যায় সেইটার, সবসময় নতুন এই পুরনো ব্লেড দিয়েই কাটা উচিত। এখানে এটাই বলতে চেয়েছে, ডু নট স্টার্ট এ নিউ ব্লেড দিয়ে স্টার্ট না করে ইন দ্য ওল্ড কাট, ওই যে কাটটা যে হ্যাকশো ব্লেড দিয়ে কাটার সময় যে কাটটা হয়েছিল সেই ওল্ড কাটের মধ্যে স্টার্ট ফ্রম দ্য অপোজিট সাইড। কি বলেছে, ব্লেডটাকে তুমি ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে মানে ওটা উইং নাটটা খুলে ব্লেডটা খুলে নাও, ব্লেডটাকে খুলিয়ে নিয়ে ব্লেডটাকে আবার ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে অর এ নিউ পজিশন বিকজ দ্য, অথবা ওই পজিশনটা ছেড়ে দিয়ে যেখানে বসিয়ে তোমার ব্লেডটা ভেঙে যাচ্ছিলো ওই পজিশনটা ছেড়ে দিয়ে অন্য পজিশনে বসিয়ে তুমি কাটিংটা শুরু করো। কেন বলেছে, দ্য নিউ ব্লেড ইজ ওয়াইডার দ্যান দ্য ওল্ড ওয়ান মানে যেটা একটু ক্ষয় হয়ে গেছে। নতুন ব্লেড যেটা হবে, ঠিক আছে, সেটা বেশি ওয়াইডার হবে, মানে দাঁতগুলো বেশি চওড়া হবে, ঠিক আছে, দাঁতগুলো বেশি চওড়া হবে যেটা পুরনো তার থেকে, ঠিক আছে। এখানে ব্রেকস মানে বলতে চেয়েছে, ব্রেক মানে ভেঙে যাওয়া না, ভেঙে গেলে তো কাজই করতে পারবে না, মানে পুরনো ব্লেডের কথা এখানে বলেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো নেক্সট দেখো, ব্লেড টেনশনিং হলে কি হবে দেখো, দ্য ব্লেড ইজ টাইটেন ইউজিং এ উইং নাটের সাহায্যে ব্লেডটা টাইট করা হয়। ইট শুড বি ফিঙ্গার টাইট, এটা ফিঙ্গার টাইট করা হয়। এনাফ টু রিং হোয়েন প্লাগড বাট নট সো টাইট দ্যাট ইজ ওয়্যাপ ইন ফ্রেম। বলছে এটাকে খুব বেশি টাইট করার দরকার নেই, অল্প মানে খুব বেশি হালকা টাইট করলে হবে না, খুব বেশি টাইট করলে হবে না, এটা বলেছে।
দেখো কমন কজ অফ ব্রেকেজ কি, কেন ভেঙে যায়, কমন কজ অফ ব্রেকেজ, এগুলো খুব আসে পরীক্ষায়। ইউজিং এক্সেসিভ প্রেশার, যদি তুমি খুব বেশি প্রেশার দাও। নট রিলিজিং প্রেশার অন দ্য রিটার্ন স্ট্রোকে তুমি যদি প্রেশারটা রিলিজ না করো তাহলে, ঠিক আছে, এই দুটো কারণের জন্য ব্লেডটা ভেঙে যায়, খুব বেশি প্রেশার দিলে আর রিটার্ন স্ট্রোকের সময় প্রেশারটা যদি আমি উইথড্র না করি তাহলে, ঠিক আছে। আচ্ছা, ফ্রেম ক ধরনের হয়? ফিক্সড টাইপ ফ্রেম, এটা আগেও পড়েছিলাম, তাও একটু এখানে অ্যাড করেছি এইটার জন্য। দেখো দু ধরনের ফ্রেম হয়, একটা হচ্ছে ফিক্সড ফ্রেম, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম। ফিক্সড ফ্রেম হচ্ছে একটা ব্লেডের জন্য, আর অ্যাডজাস্টেবল ফ্রেম হচ্ছে ওই তোমার যে সমস্ত ব্লেডের ডিফারেন্ট সাইজ হয় তাদের জন্য। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট নাট কি? অ্যাডজাস্টমেন্ট নাট বলা হয় উইং নাটের অপর নাম কি? ফ্লাই নাট। এটাও পরীক্ষায় আসে যে উইং নাটের অপর নাম হচ্ছে ফ্লাই নাট। আচ্ছা, ব্লেড হোল্ডিং, ব্লেডটা কোথায় হোল্ড করা হয়? দ্য ব্লেড ইজ ফিটেড ইনটু দ্য পিন ফিক্স স্লাইডিং প্রংস, ঠিক আছে, মানে ব্লেডটা কোথায় হোল্ড করা হয়? পিনের মধ্যে হোল্ড করা হয়, ঠিক আছে। এই যে যে হ্যাকশোর যে পিন থাকে, পিনের মধ্যে ব্লেডটাকে হোল্ড করা হয়। আচ্ছা, দু ধরনের ব্লেড আছে, একটা হচ্ছে অল হার্ডেন ব্লেড, একটা হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড। তা অল হার্ডেন ব্লেডটা কী জিনিস, ফ্লেক্সিবল ব্লেডটা কী জিনিস? দেখো, অল হার্ডেন ব্লেড হচ্ছে অনলি দ্য পিন হোল এরিয়া আর টেম্পার্ড ইউজ ফর হার্ড মেটেরিয়াল। তাহলে কি বলছে? অল হার্ডেন ব্লেডটা বলছে পিনের, শুধুমাত্র পিন এরিয়াটা তোমার টেম্পার করা থাকে, ঠিক আছে, এটা হার্ড মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ফ্লেক্সিবল ব্লেড কি বলছে? অনলি টিথ আর হার্ডেন, শুধু টিথগুলো হার্ডেন করা থাকে, ইউজ ফর কাট কাটিং অর থিন সেকশন টু প্রিভেন্ট ব্রেকেজ, ঠিক আছে। তো বলছে এটা কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় কার্ভ কাটিংয়ের ক্ষেত্রে, অর থিন সেকশন কাটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যেটা কি করে? ব্রেকেজটাকে প্রিভেন্ট করে। তুমি যদি এই থিন সেকশন বা কার্ভ কাটিংয়ের ক্ষেত্রে অল হার্ডেন ব্লেড ইউজ করো তাহলে ভেঙে যাবে, ফ্লেক্সিবল ব্লেড ইউজ করলে ভাঙবে না। কোশ্চেন আসে যে অল হার্ডেন ব্লেড কোথায় টেম্পার করা থাকে? পিন হোলে টেম্পার করা থাকে। ফ্লেক্সিবল ব্লেড কোথায় টেম্পার করা থাকে? টিটের মধ্যে টেম্পার করা থাকে, ঠিক আছে। এবার এখানে শুধুমাত্র আমি হ্যাকশো ব্লেড সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। এবার হ্যাকশোইং করতে গেলে যে সমস্যাগুলো হয়, ঠিক আছে, বা যে এফেক্টগুলো পড়ে সেইগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা পরে আছে আবার, ঠিক আছে। তো এইখানে দেখো হ্যাকশো ফ্রেম, হ্যাকশো ব্লেড, ঠিক আছে, মানে এর বাইরে তোমরা চিন্তা করো না যে এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম এর বাইরে আর কিছু হয়? এর বাইরে আর কিছু হয় না, মানে সম্পূর্ণটা ডিটেলস এখানে আলোচনা করা আছে। এবার তুমি ভাবো না, একটা মাইক্রোমিটার নিয়ে যখন আলোচনা থাকবে এর মধ্যে, তখন সেটা কীরকম হতে পারে? একটা আউটসাইড মাইক্রোমিটার, একটা ইনসাইড মাইক্রোমিটার, একটা টিউব মাইক্রোমিটার, একটা ডেপথ মাইক্রোমিটার, তখন কীরকমভাবে আলোচনা থাকতে পারে, ঠিক আছে। যেমন হ্যাকশো ব্লেডের ওপরে এরকম ফাইল সম্বন্ধে এরকম আলোচনা করা আছে, ফাইল সম্বন্ধে ডিটেলস আলোচনা করা আছে, ঠিক আছে। এগুলো তো হ্যাকশো ব্লেড হলো। এই যে এখানে কনভেক্সিটি অফ ফাইলস, এই উপরের দিকে ফাইল সম্বন্ধে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপর পাঞ্চ সম্বন্ধে, ঠিক আছে, মানে তারপর ড্রিল সম্বন্ধে, ঠিক আছে। এটা করতে আমার টাইম লাগবে, কিন্তু তোমাদের আমি একটা জাস্ট প্রিভিউ দিয়ে দিলাম যে এই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা তৈরি হচ্ছে, এটা তোমাদের এটা পেতে গেলে এই চ্যানেলের সাথে তোমাদের জুড়ে থাকতে হবে। তার জন্য সবাইকে বলছি, যত বাঙালি ভাই বোন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে যত পারো শেয়ার করো এই ভিডিওটাকে, যাতে তারাও এই চ্যানেলের সাথে জুড়তে পারে, ঠিক আছে, যাতে তোমাদের নোটসের জন্য এদিক ওদিক যেতে না হয়, বা কোর্সের জন্য এদিক ওদিক যেতে না হয়, যাতে তোমাদের মানে একটা স্টুডেন্ট লাইফের ছেলে মেয়েদের জন্য 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা কোর্স যেন কিনতে না হয়, ঠিক আছে। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা যেন পেয়ে যাও লাইফ টাইমের জন্য, ঠিক আছে, লাইফ টাইমের জন্য তোমাদের যেন কোনো চিন্তা না থাকে, ঠিক আছে। তাই এই পিডিএফটা তৈরি করতে টাইম লাগবে, কারণ তোমরা জানো যে অনেক চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো একটা করে পুরো তৈরি করা, ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। সুতরাং একটু আমাকে টাইম দাও, একটু পেশেন্স রাখো,
চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমরা সব তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমাদের কোথাও দৌড়াতে হবে না, কোনো কোর্স নিতে হবে না, ঠিক আছে? তো এর জন্যই ভিডিওটা বানানো। নিচে দেখো আবার আমি একটা ইয়েও জুড়ে দিয়েছি, তোমার কোর্স, মিডিয়াম, ফাইন, এই ইয়েগুলো দিয়ে দিয়েছি, মেজারমেন্টগুলো, আর কোথায় কোথায় ইউজ করা হয় সেগুলোও দিয়ে দিয়েছি। ওপরেও পড়িয়েছিলাম, তাও এখানে মানে এটা শর্টকাট, এটা দেখলে আর উপরেরগুলো সেরকম ভালো করে দেখার দরকার নেই, এটা দেখলেই হয়ে গেল। তো এরকম এই আর কি, ঠিক আছে? আর সেরকম কিছু না, এটাই তোমাদের বলার ছিল। রেডি হয়ে যাও, ভালো জিনিস আসছে, ঠিক আছে? ভালো জিনিস আসছে। আর একটা কথা বলে দিই, হ্যাঁ, এখন এই ভিডিওটা দেখার পরে একটা ছেলে একটা মেয়ে আছে, যারা একজন স্যারের নাম বলবে, স্যারের নাম বলে তার সাথে আমার তুলনা করবে। দেখো আমি আবার বলে দিচ্ছি, প্রথমেই বলে দিলাম, আমি কারোর সাথে তুলনায় যেতে চাই না। সে একরকম, আমি একরকম, আমি তার নামও বলবো না, ঠিক আছে? কেন যে ইন্টেনশনালি এই ছেলেটা মেয়েটা এরকম করে আমার কোনো আইডিয়া নেই। ভিডিওর কমেন্ট সেকশানে একটা কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট করবে, যাতে কিনা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ছেলে মেয়েদের মধ্যে, ঠিক আছে? আমি বলে দিলাম, একটা ছেলে একটা মেয়ে, আইডিটা দেখবে, একটা ছেলে একটা মেয়ে, সুতরাং অ্যাভয়েড করবে এই দুজনকে। এরা চাইছে যাতে মানে করে তোমাদের তোমরা যাতে এগাতে না পারো, ঠিক আছে? তার জন্য কার্যসিদ্ধি হয়, এই জিনিসটা চেষ্টা করছে, ঠিক আছে? সুতরাং এটা অ্যাভয়েড করো, চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক আছে? আমি আর একটা জিনিস বুঝি না, যে অন্য একজন স্যারের নাম বলে কেন? আমি তো মানে মাথাতেই আসে না আমার এই জিনিসটা, ঠিক আছে? আমি কারো নাম নিয়েও তো কিছু বলছি না। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আমার চ্যানেলে কোর্স বিক্রি হবে না, একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা পিডিএফ আমি দিতে পারি। কারণ এই জিনিসটা করতে তো আমার কষ্ট হচ্ছে না, দিনের পর দিন আমি এটার ওপর কাজ করছি, সময় দিচ্ছি, তার তো একটা মূল্য আছে। সেই মূল্যটা এমনই হবে যাতে সবাই বাই করতে পারে, ঠিক আছে? ওই 2,000 টাকা, 1,000 টাকা, 2,500 টাকা না, ঠিক আছে? যেটা কিনতে গেলে 10বার ভাবতে হবে। আচ্ছা, এটাই। তাহলে চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি করে, কারণ নোটিফিকেশান আসলেই তোমরা যেন জানতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা যত পারো শেয়ার করো। আর একটা জিনিস বলে দিই, যাতে বাঙালি ছেলেমেয়েরা টেকনিক্যাল এক্সামে ভালো করে ক্র্যাক করতে পারে, সব টেকনিক্যাল এক্সাম যেন ক্র্যাক করতে পারে। কারণ বাঙালি ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে হিন্দি বেল্টের ছেলের থেকে, ঠিক আছে? তাদের কাছে হিন্দি নোটস অনেক, ঠিক আছে? সেই তুলনায় ইংলিশে নোটস কম আছে। তা আমি এর জন্যই ইনিশিয়েটিভটা নিয়েছি। এই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণই এটা, যে তোমাদের কাছেও যেন একটা ব্রহ্মাস্ত্র থাকে, যাতে তোমরা তাদের সাথে টক্কর দিতে পারো, ঠিক আছে? ব্যাস এইটুকুই, ঠিক আছে? আর আগের ভিডিওতেই বলেছিলাম যে যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো, টেকনিক্যালে ফিরে এসো, কারণ টেকনিক্যালে ফর্ম বার হতেই থাকে। সিটটা কম হয় কিন্তু বার হতেই থাকে। তুমি যদি ক্যালকুলেট করো 1 বছরে কতগুলো টেকনিক্যালের ফর্ম বেরিয়েছে, সেটা রেলের টেকনিশিয়ানের থেকে অনেক বেশি। টেকনিশিয়ানে একটা ভাস্ট সিলেবাস, কোথার থেকে কোশ্চেন আসবে কেউ জানে না। আর ইসের ক্ষেত্রে, টেকনিশিয়ানের ক্ষেত্রে, রেলের টেকনিশিয়ানের কথা বললাম, আর আইটিআইয়ের ক্ষেত্রে তুমি এই পিডিএফটা পড়বে আর তোমার কিচ্ছু করতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।